ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আ প্রথমেই এখানে যারা উপস্থিত আছেন এবং এখন দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন সমস্ত তে বসবাসরত এবং তে যাদের বিজনেস আছেন উদ্যোক্তা ভাই-বোনদের স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আল মুহাম্মদ ট্যাক্স কনসালটেন্সির পক্ষ থেকে আমি কামরুজ্জামান আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য আল মুহাম্মাকে এবং সেই সাথে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে। যে প্রশ্নটি করা হয়েছে যে একটি বিজনেস যদি কেউ সেট আপ করতে চায় তে তাহলে শুরুতেই কি বিষয়গুলো আসলে পরিচালনা করা উচিত বা অনুধাবন করা উচিত বা শুরুতেই কি বিষয়গুলো নিয়ে আসলে খুব দক্ষতার সাথে বিবেচনা করা উচিত? আমরা মূলত দীর্ঘদিন যাবৎ যখন এই লাইসেন্স ফরমেশন বা বিজনেস সেটআপের কাজগুলো করে থাকি, কিছু কমন ধরনের মানসিকতা বা কিছু কমন ধরনের ভুল ঠিক বলব না। এটা আমরা দেখে থাকি যেটা পরবর্তীতে ক্ষেত্র বিশেষ ভুল প্রমাণিত হয় আরকি। বা এই বিষয়গুলো আমরা শুরু থেকে যদি একটু নজরে রাখি তাহলে একটা বিজনেসকে সফল করা সহজ হতে পারে। ১ম যে বিষয়টা আমরা দেখি যে সমস্ত উদ্যোক্তা ভাই-বোনেরা বাংলাদেশ থেকে এখানে এসে বিজনেস সেটআপ করতে চান, তাদের ভেতরে খুব একটা তাড়াহুড়ার প্রবণতা দেখা যায়। সময় স্বল্পতা থাকে। আমরা বিশ্বাস করি এবং জানি যে যেহেতু যারা এখানে বিজনেস এক্সপানশন এ আসেন, তারা বাংলাদেশে সবাই খুব গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন। তাদের সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তারপরও যখন তারা একটা বিজনেস এক্সপানশন বা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন, সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ সময় তাকে দিতেই হবে। এটা এনালাইসিস করার জন্য হতে পারে, মার্কেটকে বোঝার জন্য হতে পারে। তো এগুলোর অভাবে অনেক সময় শুরুতেই দেখা যাচ্ছে ভুলভাবে বিজনেসটি সেট আপ হতে পারে। তো আমরা দেখে থাকি যে প্রথমেই আমাদের উদ্যোক্তা ভাই-বোনদের খেয়াল রাখতে হবে যে তার ব্যক্তিগতভাবে দক্ষতা কোন জায়গাতে আছে। তিনি কি বিষয়ে বাংলাদেশে বিজনেস করছেন বা তার কি বিষয়ে বিজনেস করতে ইন্টারেস্টেড আছেন, তার দক্ষতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা কোন সেক্টরগুলোতে আছে, সেই সেক্টরগুলোতে উনি বিজনেস এই দেশে পরিচালনা করা উচিত বলে আমি মনে করি। অনেকে দেখা যাচ্ছে যে তার বিজনেসের অভিজ্ঞতা রয়েছে একটি সেক্টরে, উনি এখানে এসে প্রফিটেবল দেখেছেন অন্য একটি সেক্টর, সেই সেক্টরে সে বিজনেস করতে উৎসাহিত হয়েছে। এটি একেবারেই ভুল বলে আমি মনে করি। আপনার যেখানে অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, আপনার বিজনেস সেইভাবেই অন্য জায়গাতে অর্থাৎ এই দেশে এসে পরিচালনা করা উচিত। আবার অনেকে দেখা যাচ্ছে যে তাদের বিজনেসের কোনো অভিজ্ঞতাই নাই বা ছিল না অতীতে। তারা যখন এই দেশে এসে বিজনেস পরিচালনা করতে চাচ্ছেন বা বিজনেস পরিচালনা করতে চান, তাদের উচিত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অভিজ্ঞতা লব্ধ করা। এদেশের কালচার, এদেশের যে বিভিন্ন নিয়ম-কানুন এগুলো সম্পর্কে সঠিকভাবে জানার পরে তাকে বিজনেস শুরু করা উচিত। যেহেতু তার বিগত সময়ে বিজনেস করার কোনো অভিজ্ঞতা নাই। উনি চাকরি করেছেন বা অন্য কিছু করেছেন। বিজনেস, চাকরি বা অন্য কিছুর মধ্যে যে পার্থক্যটা আছে, একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তাকে অর্জন করা উচিত। আমি মনে করি যারা চাকরি করেন বাংলাদেশে, এখানে এসে বিজনেস করতে চাচ্ছেন বা এখানেও চাকরি করছেন, তাদের যে সেক্টরটাতে আপনি বিজনেস করতে চাচ্ছেন, সেই সেক্টরটাতে আপনার কিছুদিন চাকরি করা উচিত বা সেই সেক্টরটা বিজনেসের সাথে সম্পৃক্ত থাকা উচিত। থেকে আপনি মার্কেটটাকে বুঝতে পারেন, কাস্টমার নর্মস গুলো বুঝতে পারেন। এগুলো বুঝে ফেলে তারপর যখন আপনি মনে করবেন যে আপনার একটা নির্দিষ্ট অভিজ্ঞতা হয়ে গেছে, তারপর আপনি বিজনেস শুরু করতে পারেন। এরপর যেটা দেখা উচিত শুরুতেই যে অ্যাক্টিভিটি নির্ধারণ হয়ে গেলে যে আপনি এই বিজনেস অ্যাক্টিভিটি করবেন, আপনার লোকেশনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি তে ৭ টা স্টেট আছে। বিভিন্ন স্টেটের ইকোনমিক ডিপার্টমেন্ট বিভিন্ন রকম রুলস রেগুলেশনস মেইনটেইন করে। সব ক্ষেত্রে যে একরকম হবে এরকম না। খরচের দিক থেকে হোক, ডকুমেন্টেশন এর দিক থেকে হোক, প্রসেস প্রণালীর দিক থেকে কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হয়। সেই ক্ষেত্রে আপনার ১ম এ সিলেক্ট করতে হবে যে আপনি কোন স্টেটে বিজনেসটাকে শুরু করতে যাচ্ছেন। আবার আমরা দেখি যে এখানে মেইনল্যান্ড আছে, ফ্রি জোন আছে। তো আপনি কি ফ্রি জোনে বিজনেস করতে চাচ্ছেন না মেইনল্যান্ডে বিজনেস করতে চাচ্ছেন? যদি আপনি মেইনল্যান্ডে বিজনেস করতে চান তাহলে কি সুবিধা আছে, কি ধরনের আপনার চ্যালেঞ্জ ফেস করতে হবে সেগুলো আপনার জানা উচিত। আপনি যদি ফ্রি জোনে বিজনেস করতে চান তাহলে সেক্ষেত্রে ফ্রি জোনের কিছু সুবিধা রয়েছে সরকার কর্তৃক নির্ধারিত এবং কিছু চ্যালেঞ্জ রয়েছে। কি চ্যালেঞ্জ রয়েছে, কি সুবিধা রয়েছে সেগুলো আপনার জানা উচিত। এবং আপনার বিজনেস মডেল অনুসারে আপনাকে বুঝতে হবে যে আপনার জন্য ফ্রি জোন সুবিধা হবে না মেইনল্যান্ডটা সুবিধা হবে। এই বিষয়গুলো আপনাকে প্রথমেই জেনে তারপর বিজনেস অ্যাক্টিভিটি, বিজনেস লোকেশন নির্ধারণ করা উচিত। লোকেশনের ক্ষেত্রে আপনার লোকেশন প্রাইসিং বা রেন্টের ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়।
দুবাইয়ের ভেতরে একরকম হয়, আবুধাবিতে একরকম হয়, বিভিন্ন স্টেটে ক্ষেত্রভেদে, এবং একটা স্টেটের ভেতরে লোকেশনের ভিন্ন, রেন্টের ভিন্নতা দেখা যেতে পারে। এই জন্য আপনাকে অ্যাক্টিভিটির পর সিলেক্ট করার পর লোকেশনটা কোথায় হবে, নিতে চাচ্ছেন, কেন নিতে চাচ্ছেন, এগুলোর উত্তরগুলো পরিষ্কারভাবে জেনে তারপর বিজনেস শুরু করা উচিত বলে আমি মনে করি। এটার সাথে সাথে আমাদের লোকেশন নির্ধারণ হওয়ার পর আমরা যেটা দেখতে পারি বা আমাদের করা উচিত, সেটা হলো যে উদ্যোক্তারা তাদের লোকেশন লাইসেন্স যে রেজিস্ট্রেশনটা, সেই লাইসেন্স রেজিস্ট্রেশনের ক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে যে যে কোনো ইকোনমিক ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যে আপনার লাইসেন্সটা কি কমার্শিয়াল হলে ভালো হয়, না প্রফেশনাল লাইসেন্স হলে ভালো হয়, না ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স হলে ভালো হয়, এই ধরনের, না আপনি লিগাল ফরমেশনের দিক থেকে সোল এস্টাবলিশমেন্ট হলে আপনার জন্য ভালো হবে, না সিভিল পার্টনারশিপ করতে চাচ্ছেন, না এলএলসি করতে চাচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে যারা এই দেশে বিজনেস শুরু করতে যাচ্ছেন, ওই নির্দিষ্ট ব্যক্তি হোক বা পার্টনার্সরা হোক অথবা তাদের নির্ধারিত কোনো ব্যক্তি হোক, তাদেরকে এই বিষয়গুলো জেনে তারপর শুরু করা উচিত। কি কি ডকুমেন্টেশন লাগবে, কেন লাগবে, কখন সেই ডকুমেন্টেশনগুলো লাগবে, সেই বিষয়গুলো জেনে রাখা উচিত। অনেক বিজনেসের ক্ষেত্রে লোকাল স্পন্সর বা সার্ভিস এজেন্টের প্রয়োজনীয়তা হয়। তো প্রয়োজনীয়তা হলে তার সাথে যে আপনার যে একটা এগ্রিমেন্ট থাকে, সেই এগ্রিমেন্টের স্বচ্ছতা থাকা উচিত। অনেক ক্ষেত্রে আমরা দেখি বাংলাদেশ থেকে এখানে যারা বিজনেস সেট আপ করতে আসেন যারা, তারা অতিমাত্রায় নির্ভর করেন এখানে যে সমস্ত পিআরওরা আছে, বিভিন্ন অফিস আছে, তাদের উপর। তারা যেভাবে যা বলেন তাই করেন। প্রশ্ন করে জানা উচিত যে আমার কার সাথে, আমার লোকাল স্পন্সর কে, তার নাম্বারটা কি, তার সাথে কথা বলা উচিত। অনেক সময় দেখা যাচ্ছে যে বছর শেষে লোকাল স্পন্সরের সাথে কোনো যোগাযোগ না থাকার কারণে অনেক কার্যক্রমে তার ব্যাহত হয়, সমস্যার সৃষ্টি হয়, লোকাল স্পন্সরও তাকে যোগাযোগ করতে পারে না, এই জন্য অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য আপনি যেই বিজনেসটি করছেন, প্রত্যেকটি অ্যাক্টিভিটি বা প্রত্যেকটি স্টেপগুলো আপনাকে বুঝে বুঝে করতে হবে যে কেন করা হচ্ছে এবং পরবর্তীতে এটার কনসিকুয়েন্সটা কি হতে পারে। আপনি লাইসেন্সের যখন অফিস সেট আপ নিচ্ছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা ফ্রি জোনের ভেতরে অফিস সেট আপ, ফ্লেক্সি ডেস্ক থাকে, কিন্তু তার মেইনল্যান্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অ্যাক্টিভিটি ভেটে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাকে অফিস নিতে হতে পারে, অনেক সময় ফ্ল্যাট বাড়িতে আপনি অফিস হিসেবে নিতে পারেন, অনেক অনেক সময় ওয়্যার হাউস নিতে হতে পারে। তো অ্যাক্টিভিটি আপনি যেটা নিচ্ছেন সেটার সাথে আপনার অফিস ফরমেশনটা কেমন হবে, যে জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করাটা সহজ হতে পারে বা জটিলতা মুক্ত হতে পারেন, সেই বিষয়টা আপনাকে খেয়াল করতে হতে পারে। এদেশে লাইসেন্স ফরমেশনের পরে ব্যাংক অ্যাকাউন্টটা খোলাটা অনেক জটিলতার মধ্যে দিয়ে উদ্যোক্তা ভাই বোনেরা যান। এটা সবাই কমপ্লেনমূলক করে থাকে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের যদি সঠিক কমপ্লেন্স এবং কেওয়াইসি আপনি মেনটেন করতে পারেন, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করাটা মোটেই কোনো কঠিন বিষয় না। আর ব্যাংক অ্যাকাউন্টের ওপেনিং এর সময় আমরা দেখি যে বিভিন্ন ধরনের আপনারা থার্ড পার্টি এজেন্টের সাথে আহ, এ, যোগাযোগ করে অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করেন, সেক্ষেত্রেও এক ধরনের ভোগান্তির শিকার হতে হয়। সরাসরি যদি অ্যাপ্রোচ করা হয় নিজে ব্যাংকগুলোতে, ব্যাংকের থেকে ডকুমেন্টেশন চেক লিস্ট দেওয়া হয়, সেক্ষেত্রে একদিনের জায়গায় 2 দিন আপনাকে যেতে হতে পারে, বাট আপনি সবকিছু জেনে বুঝে করবেন। তো আমাদের উদ্যোক্তা ভাই বোনদের যে বিষয়টা আমি সবসময় লক্ষ্য করি, যে তারা সময় স্বল্পতার কারণে সময়কে বাঁচানোর জন্য একটা কাজকে অনেক লেন্দি করে ফেলে, বারবার করতে হয়, বিভিন্ন ধরনের জটিলতায় তারা পড়ে থাকে। প্রশ্নটি যতটা সহজ এবং সুন্দর এবং সাবলীল মনে হয়, আমি এই প্রশ্নটাকে আসলে বলি একটা ভুল প্রশ্ন। প্রত্যেকটা উদ্যোক্তা ভাই বোনরাই বা যারা এই দেশে আসে, যে যদি কেউ প্রশ্ন করে যে এই দেশে কোন বিজনেসটি লাভজনক, তার মানে যেটা হচ্ছে হি ইজ নট ফোকাসড। যে ব্যক্তি ফোকাসড না, তার মানে আপনি বিজনেস করতে চাচ্ছেন, আপনার ফোকাস থাকতে হবে আমি কোন বিজনেস করব, সেই বিজনেস সম্পর্কে জানা। আপনি যদি লাভজনক বিজনেস খুঁজতে যান, তার মানে এটা হচ্ছে যারা বিজনেস প্রথম লেভেলে আছে, অ্যানালাইসিস করছে, তারা জানতে চাচ্ছে যে আসলে কোন বিজনেস তার জন্য ভালো হবে, উনি করবেন। হি ইজ নট ফোকাসড অ্যানিমোর। আর এই দেশের সব বিজনেসই লাভজনক, আবার কোনো বিজনেসই লাভজনক না, এটা এই দেশ না, সব দেশের ক্ষেত্রে। আপনি পাশাপাশি দুটো রেস্টুরেন্টকে দেখবেন, একটি রেস্টুরেন্ট প্রচুর ভালো বিজনেস করছে, আরেকটা রেস্টুরেন্ট বিজনেস করতে পারছে না। পাশাপাশি দুটো আপনি বিল্ডিং মেটেরিয়ালসের দোকান দেখবেন, কেউ হয়তো অনেক বিজনেস করছে, পাশেই উনি অনেক বিজনেস করতে পারছে না। সুপার মার্কেট, একটা এরিয়াতে প্রচুর পরিমাণে সুপার মার্কেট থাকে, গ্রোসারি শপ থাকে, কেউ হয়তো বা অনেক ফুলের বিজনেস করছে, আরেকজন করতে পারছে না। তো সেই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিজনেস অ্যাক্টিভিটি লাভজনক আবার লাভজনক না, এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় যে এটা সঠিক প্রশ্ন না।
উদ্যোক্তাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা বিজনেসই লাভজনক এবং প্রত্যেকটা বিজনেসের চ্যালেঞ্জ রয়েছে। এটা কি লাভজনক করতে পারা না পারা, এটা ডিপেন্ড করবে হচ্ছে ম্যানেজমেন্টের উপর, তাদের অপারেশনসের উপর, তারা কতটা দক্ষতার সাথে তারা এই তাদের বিজনেসকে পরিচালনা করতে পারছেন, সেটার উপর আমি মনে করি। ধন্যবাদ। এটি আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি যে যারাই বিজনেস করতে চাচ্ছেন তাদের তাদের একটা বাজেট থাকা উচিত এবং তাদের অবশ্যই একটি বাজেট থাকবে। সেই বাজেট অনুযায়ী তারা বুঝতে পারবেন যে আমার কি ধরনের খরচ হতে যাচ্ছে, কি ধরনের খরচ তাদেরকে নিয়ে বিজনেসটা শুরু করা উচিত। যে কোনো বিজনেসে মিনিমাম ৬ মাস পরিচালনা করা যায় এরকম একটি বাজেট নিয়ে, বা ১ বছর পর্যন্ত পরিচালনা করা যায় এরকম একটি বাজেট নিয়ে শুরু করা উচিত। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলব যে লাইসেন্স কস্টিংটা আসলে বিভিন্ন ধাপে ধাপে হয়ে থাকে। তো প্রথম শুধু যদি বলা যায় যে লাইসেন্স ফরমেশন করাটা, এটার ক্ষেত্রে কেমন খরচ হতে পারে, এটারও শুরুতে যেমন বলেছি ভিন্নতা লক্ষ্য করা যায় স্টেট টু স্টেট। আপনার দুবাইতে লাইসেন্স ফরমেশনের খরচ যেমন হবে, দুবাইয়ের ভেতরেই আপনি যদি কমার্শিয়াল লাইসেন্স করেন এক ধরনের ইন্ডাস্ট্রিয়াল, অথবা আপনার প্রফেশনাল লাইসেন্স হয়, আবার আপনি সার্ভিস এজেন্ট নিয়ে করেন, আবার লোকাল স্পন্সরকে পার্টনার নিয়ে করেন, বিভিন্নভাবে খরচের তারতম্য হয়। এটা সঠিকভাবে বলাটা খুব মুশকিল। বাট আমরা যেটা বলতে পারি বা একটা ধারণা দিতে পারি বা ধারণা নিয়ে শুরু করতে পারি, আমি আজকে যে খরচের বিষয়টি বলবো সেটি হলো দুবাই, স্পেসিফিক দুবাই স্টেটে। দুবাই স্টেটে যদি কেউ আপনি লোকাল স্পন্সরকে পার্টনার রেখে বিজনেস করতে চান, প্রফেশনাল কোনো লাইসেন্স, তাহলে সেক্ষেত্রে ৪ থেকে ৫ হাজার দিরহাম লাইসেন্স কস্টিং হবে, শুধু লাইসেন্সটার। লাইসেন্সের পরে স্পন্সর ফি থাকতে পারে, লাইসেন্সের আগে পেছনে আরো অনেক বেশি কিছু বিষয় থাকতে পারে। শুধু লাইসেন্স কস্টিংটা ৪ থেকে ৫ হাজার দিরহাম আপনার খরচ হতে পারে। এই লাইসেন্সে আপনি যদি লোকাল এজেন্টকে পার্টনার না রেখে যদি সার্ভিস এজেন্ট হিসেবে রাখেন, সেক্ষেত্রে ৭-৮ হাজার দিরহাম, ৭ থেকে ৯ হাজার দিরহামের মতো খরচ হতে পারে। আবার আপনি যদি কোনো লোকাল স্পন্সর ছাড়া সম্পূর্ণভাবে এলএলসি করেন লাইসেন্সটা, সেই ক্ষেত্রে দেখা যাবে ১৩ থেকে ১৫ হাজার দিরহামের মতো আপনার খরচ হতে পারে। আবার আপনি যদি অ্যাক্টিভিটি বাড়াতে থাকেন, লাইসেন্সের কস্টিং বাড়তে থাকে। আপনার যদি আবার দেখা যাচ্ছে যে ম্যানেজার একজন রেখেছেন, ২ জনকে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে কস্টিং বাড়তে পারে। আপনার যদি ট্রেড লাইসেন্সের নামটা ফরেন নেম হয়, তাহলে 2000 দিরহাম সর্বনিম্ন। এর চেয়ে অ্যালফাবেটিক নাম হয় 3000 দিরহাম, এটা বেড়ে যেতে পারে। আপনার বিজনেস যে লোকেশন আছে বা অফিস আছে, অফিসের রেন্ট অনুসারে আপনার লাইসেন্সের কস্টিংটা বেড়ে যেতে পারে। রেন্ট যত বাড়বে, সেটা আপনার লাইসেন্সের কস্টিংটা তত বাড়বে। এই জন্য আপনাকে লাইসেন্স ফরমেশনের সমস্ত প্রসেস, অ্যাক্টিভিটি কিভাবে করবেন সেটার, এগুলো জানার পরে আপনি যদি সঠিকভাবে আমরা আপনাকে এক্স্যাক্টলি বলা সম্ভব হবে যে আপনার লাইসেন্সটার কস্টিংটা কত হবে। আবার দেখা যাচ্ছে যে অন্যান্য অনেক থেকে ছোট বিষয়গুলোর উপর নির্ভর করে লাইসেন্সের কস্টিং কম বেশি হতে পারে সময়ের উপর। অনেক সময় দেখা যাচ্ছে যে ইকোনমিক ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের অফার থাকে, বা ফ্রি জোনগুলো বিভিন্ন ধরনের অফার দেয়। তো সেই অফারের মধ্যে লাইসেন্সের কস্টিং কম হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে নতুন নতুন ইকোনমিক ডিপার্টমেন্ট চালু হয়, সেখানে ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য তারা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়ে থাকে। এই কারণেও লাইসেন্সের কস্টিং বিভিন্ন সময় কমে যেতে পারে বা বেশি হতে পারে। আহ, তো এই জন্য আমি যেটা বলবো যে লাইসেন্সের কস্টিং সঠিকভাবে তখনই বলা যাবে যখন অ্যাক্টিভিটির লোকেশন, রেন্ট, লাইসেন্সের যে লিগ্যাল ফরমেশন সব যখন জানা যাবে, তারপর একটা ধারণা, তারপরে অ্যাপ্রক্সিমেট একটা ধারণা দেওয়া যেতে পারে তখন। ধন্যবাদ। ধন্যবাদ শিলা। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কি ধরনের ভুল হয় এবং যারা উদ্যোক্তা ভাই বোনেরা আসেন, একটা উদ্যোক্তা ভাই বোন যখন বাংলাদেশ থেকে এখানে এসে তার লাইসেন্স বা বিজনেস ফরমেশন কিংবা বিজনেস এক্সটেনশন করতে চান, এটা শুধু আমি একটা লাইসেন্স ফরমেশনকে দেখি না, এটা একটা স্বপ্নের ট্রান্সফরমেশন দেখি। সে তার পরিবার সহ এখানে সেটেল হতে চাচ্ছেন বা তার বিজনেসকে এক্সপানশন করতে চাচ্ছেন, এটা একটি বড় বিষয়। এই বড় একটি স্বপ্নকে বাস্তবায়নের পথে অনেক ছোট ছোট বিষয়গুলো অন্তরায় হতে পারে। তো এগুলোকে কিভাবে আমরা আসলে আগে থেকে যদি এই ভুলগুলো নির্ধারণ করতে পারি, অনেক ক্ষেত্রেই আমাদের ব্যর্থতাকে আমরা রোধ করতে পারবো, সফলতার মাত্রাকে আমরা বাড়াতে পারবো। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় যেটা দেখেছি বা দেখে থাকি,
সেটা কিছুটা আমি আগে আলোচনা করেছি। এখন যেটা বলতে চাচ্ছি যে উদ্যোক্তা ভাই-বোনেরা অতিমাত্রায় তাড়াহুড়া করেন। তারা যারা এখানে বিজনেস প্রমোশন করতে আসছেন তাদের দেখা যাচ্ছে ১ দিন, ২ দিন, ৩ দিনের মধ্যে বা ১ দিনের মধ্যে যদি সব কাজ করা যায় তাহলে উনি আরো বেশি খুশি হন। এই তাড়াহুড়াটা তাকে ১ম ধরনের ভুল। আপনাকে যেকোনো কাজের জন্য একটা উপযুক্ত সময় আছে। একটা সেই পরিমাণ সময় আপনাকে দিতেই হবে। অতিরিক্ত তাড়াহুড়ার কারণে অনেক বড় ছোট ভুল যেটা পরবর্তীতে বড় ধরনের সাফারিংস এর সম্মুখীন হতে হয়। আপনাকে ১ম এই খেয়াল রাখতে হবে যে লাইসেন্সের অ্যাক্টিভিটি কি হওয়া উচিত। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে উদ্যোক্তা ভাই-বোনেরা ঠিক স্পেসিফিক থাকে না যে উনি কি বিজনেস করতে চাচ্ছেন। তো যারা পিআরও আছেন বা লাইসেন্স প্রমোশন এর কাজ করেন, তারা বিভিন্নভাবে বলে এই অ্যাক্টিভিটি নেন, এই অ্যাক্টিভিটি নেন, এটা নিলে অনেক অ্যাক্টিভিটি সমাহারে পরবর্তীতে তার জটিলতা শুরু হয়। ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং এ শুরু হয়, কমপ্লায়েন্স এর দিক থেকে শুরু হয়, খরচের দিক থেকে শুরু হয়। তো তাকে স্পেসিফিকলি কি অ্যাক্টিভিটি করতে চাচ্ছে এবং অ্যাক্টিভিটি করা উচিত সেটা জেনে বিজনেস শুরু করা উচিত। তারপর দেখা যাচ্ছে লোকেশন। কোন লোকেশনে করা উচিত, কোন স্টেটে করা উচিত। এখন কেউ একজন বলল যে এই স্টেটে কিছুটা খরচ কম, আপনি সেখানে যে বিজনেস শুরু করলেন। আদৌ সেখানে কি বিজনেস অপরচুনিটি যেটা আপনি করতে চাচ্ছেন সেটা আছে কিনা সেটা তো আপনাকে বুঝতে হবে। খরচ কম হলেই আপনি সেখানে যেয়ে শুরু করবেন সেটা তো না। তো কাজেই সেখানকার অপরচুনিটি কেমন, বিজনেস অপরচুনিটি কেমন আছে সেটা আপনাকে বুঝে শুনে সেই বিজনেসটাকে সেট আপ করতে হবে। আবার একটা স্টেটের মধ্যে বিভিন্ন ধরনের জায়গা থাকে, ওই লোকেশনটা হয়তো আপনার জন্য সুইটেবল নাও হতে পারে। এই জন্য আপনি সরেজমিনে আসবেন, দেখবেন, আপনি যেভাবে বুঝবেন অন্য কেউ হয়তো বা আপনার বিজনেসটাকে সেভাবে বুঝবে না। এজন্য আপনাকে উপযুক্ত সময় দিয়ে সেটাকে এসে দেখে তারপর আপনাকে বুঝতে হবে যে আপনি কোন লোকেশনটা আপনি সেট আপ করবেন। শুরুতে আরেকবার বলেছিলাম যে লোকাল স্পন্সর যদি থাকে তাদের সাথে আপনার চুক্তিটা কি, এগ্রিমেন্টটা কি, বা আপনার পার্টনার্সদের সাথে আপনার এগ্রিমেন্টটা কি, এই বিষয়গুলো নিয়ে আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে শুরুতেই। তার নাম্বার থাকতে হবে। লোকাল স্পন্সর যদি কোনো কারণে রিচ করা না যায় তাহলে অল্টারনেটিভ কিভাবে আপনি তাকে রিচ করতে পারেন বা সে আপনাকে রিচ করতে পারে, এই বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে আপনাদের। ব্যাংক ওপেনিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখি যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে উদ্যোক্তা ভাই বোনদের উদাসীনতা। আপনি মনে রাখবেন স্টার্টআপ হিসেবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করাটা যত সহজ হবে, যত দিন যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করাটা খুব কঠিন হয়ে যাবে। বিভিন্ন কমপ্লায়েন্স, কেওয়াইসি এবং বিভিন্ন ডকুমেন্টেশনের বেড়াজালে আপনি আস্তে আস্তে যত দিন যাবেন তত আপনি ঢুকে যাবেন। আবার ব্যাংক অ্যাকাউন্ট অনেকে ওপেন করেন, অনেক তাড়াহুড়া করেন। তাড়াহুড়ার ফলে দেখা যাচ্ছে যে এটা হয় তো ওটা হয় না। এ ধরনের জটিলতার মধ্যে পড়ে যান। এবং আপনার লাইসেন্সটা যে ফরমেশন করেছেন, আপনার যদি একাধিক পার্টনার থাকেন, তাহলে আপনাদের এমওএ বা পার্টনারশিপ এগ্রিমেন্টের মধ্যে আপনাকে কি ধরনের পাওয়ার দেওয়া হয়েছে, এমওএ এর মধ্যে কিভাবে লেখা আছে, কি লেখা আছে, আপনার অথরিটি কতটুকু আছে, আপনি ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য অ্যাক্টিভিটি কে পরিচালনা করতে পারবে, এটার ক্ষেত্রে কি জয়েন্টলি না সিঙ্গেলি করতে হবে, এই বিষয়গুলো আপনাদের এমওএ পড়ে দেখতে হবে। যদি আপনি নিজে পড়ার সময় না থাকে তাহলে বুঝে যিনি আপনাকে বুঝেন তার কাছ থেকে বুঝে নিতে হবে। তারপর আপনাকে অ্যাক্টিভিটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এরপর দেখা যাচ্ছে যে লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বাংলাদেশি উদ্যোক্তা ভাই বোনেরা খুবই অনীহা দেখা দেয় অনেকের ক্ষেত্রে। লাইসেন্স ফরমেশন হয়ে গেছেন, উনি মনে করেন যে কাজ শেষ না। লাইসেন্স নবায়ন করতে হয়। আপনার লাইসেন্স যদি সঠিক সময়ে নবায়ন না করা হয় তাহলে আপনার পেনাল্টি আসতে থাকবে। আপনার যদি এস্টাবলিশমেন্ট কার্ড অথবা ইমিগ্রেশন কার্ড অনেকে বলে, যদি নবায়ন না করা হয় তাহলে আপনার পেনাল্টি আসতে থাকবে। আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে আরো ভ্যাট কমপ্লায়েন্স আছে। কর্পোরেট ট্যাক্স এখন এটার সাথে সংযুক্ত হয়েছে, কমপ্লায়েন্স আছে। আপনার রিয়েল এস্টেট যদি হয়, গোল্ডের বিজনেস হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু আরেকটু অ্যাডিশনাল বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স আপনাকে ফেস করতে হবে। সেই কমপ্লায়েন্সগুলো কি সেগুলো আপনাকে জেনে রাখতে হবে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি মার্কেট রিসার্চ করা। আপনি যে বিজনেসটি করতে চাচ্ছেন সেই বিজনেসের মার্কেট রিসার্চ এখানে করতে হবে। সেটা কাস্টমারের চাহিদা কেমন, কাস্টমারের বিহেভিয়ার কেমন, তারা কতটুকু প্রাইস সেনসিটিভ কিনা, তাদের চাহিদা আহ, কোনো একটা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে কি ধরনের পার্থক্য হয়, সেই বিষয়গুলো আপনাকে সঠিকভাবে অ্যানালাইসিস করে তারপর আপনার বিজনেসটাকে শুরু করা উচিত। এরপর আপনার আমরা এই দেশে জানি যে সবকিছুই অলমোস্ট অনলাইনে। ক্লায়েন্ট যারা আছে তারা অনলাইনে বিভিন্ন ধরনের রিভিউ দেখে আপনার প্রোডাক্টটাকে যাচাই এবং বাছাই করার চেষ্টা করে। এজন্য অনলাইন ভিজিবিলিটি আপনাকে শুরু থেকেই বাড়াতে হবে। অনলাইনে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো আপনাকে শুরু করতে হবে। আপনার ওয়েবসাইট, আপনার জিপিএস লোকেশন, অফিস লোকেশনগুলো,
এগুলো অ্যাড থাকতে হবে। তো এটার সাথে, সাথে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পেজগুলোকে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে এবং আপনার প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে স্বচ্ছতা থাকতে হবে। এই ছোট, ছোট বিষয়গুলোই আমি মনে করি। তাছাড়া আরো বিষয় কিছু আছে, যেমন কর্মচারী নেয়ার ক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে যে কর্মচারী সঠিকভাবে দক্ষ কর্মচারী না নিয়ে কিছু বা আপনার সাশ্রয় করার জন্য অদক্ষ কর্মচারীদেরকে হায়ার করে, যেতে কোনো কিছুই হয় না। অনেকে দেখা যাচ্ছে নিজেই সব কাজ করার চেষ্টা করেন। তো এটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে উনি পেরে ওঠেন না। তো এ ধরনের ছোটখাটো অনেক ধরনের ভুলভ্রান্তি করতে থাকেন আমাদের উদ্যোক্তা ভাই বোনেরা। এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। এটা সবই পরামর্শমূলক। আমরা চাই যে বাংলাদেশ থেকে বা যে দেশ থেকে যে উদ্যোক্তা ভাই বোনেরা ইউএতে আসেন তারা সফল হন। একটা বিজনেস ট্রান্সফর্ম হওয়া শুধু বিজনেস না, সে সাথে একটা স্বপ্ন ট্রান্সফর্ম হয়। এটার সাথে যুক্ত থাকে অনেক পরিবার, পরিবারের স্বপ্ন, পরিবারের ব্যক্তির মানুষগুলোর স্বপ্ন। তো সেক্ষেত্রে একটা বিজনেস যখন ব্যর্থ হয় সেই সাথে একটা পরিবারের অনেক স্বপ্নগুলো ব্যর্থ হয়। এই জন্য আমি অনুরোধ করব সবাইকে, উপরোক্ত যে কথাগুলো আমরা এতক্ষণ আলোচনা করেছি, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আপনারা হুট করে এসে খুব দ্রুততার সাথে একটা লাইসেন্স ফরমেশন করে গেলেন। আমি অনেকের ভেতরে এই একটা স্যাটিসফ্যাকশন দেখেছি, লাইসেন্স হয়ে গেছে আমার। লাইসেন্স শুধুমাত্র একটা কাগজ আপনাকে দিয়েছে, পারমিট দিয়েছে বিজনেস করার জন্য গভর্নমেন্ট। এর পরবর্তী যে একটা বড় ধরনের সফর রয়ে গেছে সেটা পরিচালনা আপনার নিজেকেই করতে হবে। এই জন্য শুরু থেকেই আপনাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপের একটা প্রপোজাল আকারে বা আপনি নিজের সাথে একটা ছক আকারে, যদি খুব সহজভাবে বলতে যাই, স্টেপ বাই স্টেপ কী কাজ করতে হবে, কখন করতে হবে, কতটুকু সময় লাগবে, কত বাজেট দরকার, এই স্টেপের পর এই কী ধরনের কমপ্লায়েন্স আছে। এই দেশে কিন্তু খুব সুশৃঙ্খল দেশ, এই দেশ আইনের দেশ, এই দেশের সবাই আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল। তো এই দেশে প্রত্যেকটি বিষয়কে আপনাকে এরকম হেলাফেলা করা যাবে না। গভর্নমেন্ট যদি আপনাকে যে বিষয়গুলো বলেছে সেটাকে শ্রদ্ধার সাথে এই দেশের ল অ্যান্ড অর্ডারকে আপনাকে মেনটেন করতে হবে। ভ্যাট ট্যাক্সের কমপ্লায়েন্স হোক সেটা, মিউনিসিপ্যালিটির কমপ্লায়েন্স হোক, ইকোনমিক ডিপার্টমেন্টের কমপ্লায়েন্স হোক, হেলথ ডিপার্টমেন্টের কমপ্লায়েন্স হোক, বা যে কোনো ডিপার্টমেন্ট আপনার বিজনেসের সাথে যুক্ত বা ব্যক্তিগতভাবে রেসিডেন্ট হিসেবে আপনি সম্পৃক্ত, সবগুলোর রুলস রেগুলেশনসগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। তো এই জন্য আমি অবশ্যই অনুরোধ করব যে আপনারা শুরুতে এসে এই বিষয়গুলো নিয়ে ধারণা নেন। এটার সাথে, সাথে আমি যেটা বলব যে এই দেশে কিন্তু উর্দু, হিন্দি এবং অ্যারাবিক ভাষাটা খুব বহুলভাবে প্রচলিত হয়। তো আপনারা যারা বিজনেস করতে আসছেন আমি অনুরোধ করব হিন্দি, উর্দু এবং অ্যারাবিক ভাষাটা যদি আপনারা শিখে আসতে পারেন বা অ্যাটলিস্ট শুরু করতে পারেন, যেটা এখানে এসে আপনাকে দক্ষতাকে বৃদ্ধি করবে। ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে যদি আপনারা একটু সচেতন থাকেন, বাংলাদেশ থেকে প্র্যাকটিস করে আসতে পারেন, এখানে সহজে নিয়ে নিতে পারেন বা কম সময়ের মধ্যে। ড্রাইভিং লাইসেন্স, ভাষা জানাটা, এগুলো আপনার বিজনেসের ক্ষেত্রে বা যারা চাকরি করতে চান তাদের ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই দক্ষতাগুলো। কমিউনিকেশন স্কিলটাকে আপনাকে বৃদ্ধি করতে হবে। ইমিগ্রেশন থেকে শুরু করে বিভিন্ন গভর্নমেন্টের অফিস, নন গভর্নমেন্ট অফিসগুলোতে যখন আপনি কথা বলতে যাবেন, আপনি অবশ্যই মিনিমাম লেভেলের একটি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনার থাকা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের ইমিগ্রেশন, এখানকার ইমিগ্রেশন বা এখানকার বিভিন্ন গভর্নমেন্ট অফিস, মেডিকেল অফিস, সেখানে যারা উদ্যোক্তা ভাই বোনেরা আসছেন বা আসবেন বা বিজনেসম্যান হোক আর চাকরিজীবী যারা আসতে চাচ্ছেন, তাদের এই কমিউনিকেশন স্কিলগুলোকে প্র্যাকটিস করা উচিত বলে আমি মনে করি। আপনার ড্রেস আপের দিকে এই দেশে খুব নজর রাখতে হবে। এদেশের সোশ্যাল প্রাইভেসি খুব গুরুত্বপূর্ণ। আপনাকে সোশ্যাল কেওয়াস করা যাবে না। সোসাইটিতে বা বাইরে চলাফেরার ক্ষেত্রে আপনাকে রুলস রেগুলেশন মেনটেন করতে হবে। এই বিষয়গুলো ল অ্যান্ড অর্ডার আপনি জানার চেষ্টা করবেন আসার আগেই, এবং আসার পরেও আপনি খুব দ্রুত, যত দ্রুত এগুলো জেনে যাবেন তত দ্রুত আপনি ব্যক্তিগতভাবে বা বিজনেসের দিক থেকে সফলতার মাত্রা বেড়ে যাবে আপনার। ধন্যবাদ।